এখন আমরা আসব যে হামের এপিডেমিওলজিক্যাল আসপেক্ট, যে হাম কিভাবে ছড়াতে পারে এবং এর প্রাদুর্ভাব কিভাবে কমিউনিটিতে বিস্তার লাভ করবে। যতগুলো সংক্রামক ভাইরাসজনিত রোগ আছে তার মাঝে হামের ব্যতিক্রম বা মিজলসের ব্যতিক্রম হলো যে এটা অত্যন্ত কন্টাজিয়াস বা সংক্রমণশীল এবং এটা ব্লাডে বা রক্তের মাধ্যমে ট্রান্সমিশন হয়ে আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে আমরা সেটাকে বলি মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয়। মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হওয়ার জন্য এর বিরুদ্ধে যদি শরীরের প্রতিরোধ ব্যবস্থা না থাকে তবে এটা খুব খারাপ এবং জটিলভাবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এখন আমরা আগেই বললাম যে নিউবর্ন বা শিশু এবং বয়োবৃদ্ধ এবং ইমিউনো কম্প্রোমাইজ, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন কারণে কম, সেটা ডায়াবেটিস হতে পারে, অঙ্গ প্রতিস্থাপনের কারণে হতে পারে, তো তাদেরকে এটা খুব খারাপভাবে এফেক্ট করবে এবং ছড়াবে কিসের মাধ্যমে? সাধারণত ড্রপলেট, রেসপিরেটরি ড্রপলেট বা শ্বাস প্রশ্বাস হাঁচি কাশির মাধ্যমে। এবং এটা প্রতি বছরই ফ্লু আকারে শীতকালের শেষে বা শীতকালের মাঝামাঝি সময়ে প্রাদুর্ভাব ঘটে এবং এটা কিছু উপসর্গ নিয়েই আমাদের কাছে আসে। উপসর্গগুলো কি হতে পারে? আমরা সাধারণত এটাকে 3C বলি: কাফ, করাইজা, কনজাংটিভাইটিস, মানে কাশি, সর্দি এবং চোখ লাল হয়ে যাওয়া, চোখ ওঠার মতো চোখ লালচে ভাব তৈরি হবে। এবং এর কিছু সিস্টেমিক বা অঙ্গ প্রত্যঙ্গ ভিত্তিক উপসর্গও আছে, যেমন শ্বাসনালী এবং ফুসফুসে আক্রান্ত হয় তাহলে সেটা নিউমোনিয়া হতে পারে, তারপর খাদ্যনালীতে আক্রান্ত হয়ে ডায়রিয়া হতে পারে, আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস আক্রান্ত হয়ে প্যানক্রিয়াটাইটিস হতে পারে, এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা, আমাদের ব্রেইনে যে ব্রেইন প্যারেনকাইমা আছে, মেনিনজেস আছে, সেখানে ইনফেকশন ছড়িয়ে গিয়ে সেটা মেনিঙ্গোএনকেফালাইটিস হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে কেস ফ্যাটালিটি বা মর্টালিটি অনেক বেশি। এবং আমি কিছুক্ষণ আগেই যে বললাম যে এটা রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে এই রোগ বালাইগুলো তৈরি করতে পারে।